শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 মে রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিজেপি বিধায়ক দলের নেতা হিমন্ত 8 জনের প্রস্তাব, রাজ্যপালের হাতে সরকার গঠনের দাবি পেশ মুখ্যমন্ত্রী হিমন্তের নেতৃত্বে আসাম আরও উন্নয়নের শিখরে পৌঁছবে বললেন কৃষ্ণেন্দু পাল। তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুপারস্টার বিজয়। সুনাইয়ে আমিনুল হকের বিজয় মিছিল, বিভিন্ন স্থানে উষ্ণ সংবর্ধনা। তৃণমূলে বিরাট ভাঙ্গনের আশঙ্কা, 48 বিধায়ক ও 5 জন সাংসদ যোগ দিতে পারেন বিজেপিতে। অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে অভিযান নিলামবাজার পুলিশের, ব্যাপক ধরপাকড়, ওসির ভূমিকার প্রশংসা যুব মোর্চার। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ 1,500 জাহাজ, আটকে 20,000 নাবিক, বিশ্ব বাণিজ্যে বড় সংকটের আশঙ্কা। যথেষ্ট হয়েছে, সুফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্যে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বিজেপি মন্ত্রী বিজয় শাহকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের। এবং সর্বশেষ খবরটি হলো বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালতে শ্রীভূমিতে 440 মামলার নিষ্পত্তি। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে নতুন সরকার গঠনের লক্ষ্যে আজ গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করলেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ রাজভবনে গিয়ে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও আশীর্বাদকে পাথেয় করে সরকার আগামী দিনেও আরও শক্তিশালীভাবে কাজ করবে। উন্নয়ন ও জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। পরবর্তী খবরটি হলো বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্ব শর্মা। সর্বসম্মতিক্রমে তার নাম অনুমোদিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন মোট 8 জন বিধায়ক। তাদের মধ্যে রয়েছেন রঞ্জিত কুমার দাস, অশোক সিংহল, অজন্তা নেওগ, বিশ্বজিৎ দৈমারি, পীযূষ হাজারিকা, বিজয় গুপ্তা, ডক্টর রাজদীপ রায়, পদ্ম হাজারিকা এবং চক্র গগৈ। গুয়াহাটির বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত বিজেপি বিধায়ক দলের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক নায়েব সিং সাইনি। এই বৈঠকেই বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী 12 মে খানাপাড়ায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো আজ সকালের গুয়াহাটির বশিষ্ঠস্থিত রাজ্য বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত বিধায়ক দলের বৈঠকে অসম বিজেপি বিধায়ক দল ও এনডিএ বিধায়ক দলের নেতা হিসেবে পুনরায় নির্বাচিত হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও লক্ষ্মীপুরের কৌশিক রায়। তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে গলায় উত্তরীয় পরিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এদিকে এক শুভেচ্ছা বার্তায় কৃষ্ণেন্দু পাল বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী চিন্তাভাবনা, বলিষ্ঠ প্রশাসনিক দক্ষতা এবং জনমুখী নেতৃত্বের ফলেই আজ আসাম উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তার নেতৃত্বে রাজ্যে শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নের দ্বারা আরও গতিশীল হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে যে ঐতিহাসিক পরিবর্তন এসেছে তা রাজ্যের সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, শিল্প উন্নয়ন, নারী সুরক্ষা এবং যুব সমাজের কর্মসংস্থানের মতো একাধিক ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কৃষ্ণেন্দু পাল এও বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একজন দূরদর্শী ও কর্মঠ নেতা। তার নেতৃত্বে আসামে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আগামী দিনেও তার নেতৃত্বে আসাম আরও শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্যে পরিণত হবে। পরবর্তী খবরটি হলো আমিনুল হকের বিজয় মিছিল, বিভিন্ন স্থানে উষ্ণ সংবর্ধনা। সুনাই কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বিজয় মিছিল বের হলো। আজ সকালে বেরেঙ্গা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল বাঁশকান্দি, গোবিন্দপুর, আলগাপুর ও বাঘপুর পরিক্রমা করে শেষে তার নিজ বাসভবনে এসে সমাপ্ত হয়। মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক ও শুভানুদ্দায়ীরা অংশ নেন। বাইক সহ বিভিন্ন ধরনের যানবাহনে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পথের বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দারা গামছা ও ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত বিধায়ককে উষ্ণ সংবর্ধনা জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল হক লস্কর বলেন, আজকের এই স্বতঃস্ফূর্ত মিছিল ও সাধারণ মানুষের অভ্যর্থনায় প্রমাণ করে মানুষ স্বেচ্ছায় এবং আন্তরিকভাবে আমাদের পক্ষে ভোট দিয়েছেন। তিনি এলাকার ভোটার ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ডিলিমিটেশনের আগে এই অঞ্চলগুলি উদারবন ও লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল, ফলে স্বাধীনতার পর যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এবার প্রথমবারের মতো এই অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি, তাই এলাকার সার্বিক উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। পরবর্তী খবরটি হলো, দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন নক্ষত্রের উত্থান ঘটল। আজ চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিলগা ব্যাটারি কাগজ কম প্রধান সি জোসেফ বিজয়। গত 6 দশকে তামিলনাড়ুর ইতিহাসে এই প্রথম কোনো অদ্রাবিড়ীয় নেতা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসলেন। আজ সাদা শার্ট এবং ব্লেজার পরিহিত বিজয়ের মুখে আমি সি জোসেফ বিজয় শপথ বাক্যটি শুধুমাত্রই স্টেডিয়াম জুড়ে সমর্থকদের উল্লাস আছড়ে পড়ে। এই মুহূর্তটি ছিল বিজয়ের সিনেমার পর্দার কোনো দৃশ্যকেও হার মানানো এক বাস্তব রাজনৈতিক জয়। অনুষ্ঠানে বিজয়ের পাশে উপস্থিত ছিলেন তার আবেগপ্রবণ বাবা মা, রূপলী পর্দার দীর্ঘদিনের সহ অভিনেত্রী তৃষাকেও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে দেখা গিয়েছে আজ। রাজনৈতিকভাবে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বিজয়ের দল 108টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে, তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 118টি আসন থেকে তারা কিছুটা দূরে ছিল। দীর্ঘ 4 দিনের টানাপোড়েন ও আলোচনার পর কংগ্রেস, বাম দল, বিসিকে এবং মুসলিম লীগের সমর্থনে সরকার গঠন করেন বিজয়। বিশেষত 1967 সালের পর এই প্রথম কংগ্রেস তামিলনাড়ুর শাসক জোটের অংশ হতে চলেছে, যার গুরুত্ব বোঝাতে রাহুল গান্ধী খুদ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয়ের সঙ্গে আজ আরও 9 জন মন্ত্রী শপথ নিয়েছেন, যার মধ্যে কে.এ. সেনগুত্তাইয়ান ছাড়া বাকি সকলেই প্রথমবার মন্ত্রিত্বের দায়িত্ব সামলাবেন। রাজ্যপালের সঙ্গে সংঘাতের আবহ কাটিয়ে বিজয় আজ রাজেন্দ্র আর্লেরারকে উষ্ণ অভ্যর্থনা জানান। এখন রাজনৈতিক মহলের নজর কেবল বিধানসভার ফ্লোর টেস্টের দিকে। পরবর্তী খবরটি হলো, যথেষ্ট হয়েছে, সুফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্যে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় ফের চাপে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কেন কড়া পদক্ষেপ নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলে মধ্যপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, যথেষ্ট হয়েছে, আগামী 4 সপ্তাহের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কড়া ভাষায় অসন্তোষ প্রকাশ করে। আদালতের বক্তব্য, বিজয় শাহের মন্তব্য শুধু দুর্ভাগ্যজনক নয়, অত্যন্ত আপত্তিকর। এমনকি ওই মন্তব্যের জন্য তার মধ্যে কোনো অনুশোচনাও দেখা যাচ্ছে না বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, মন্ত্রীর মন্তব্য নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। পাশাপাশি তিনি ক্ষমা চেয়েছেন বলে জানান তিনি। তবে সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই ঘটনায় মধ্যপ্রদেশ সরকার বা বিজয় শাহের তরফে আর কোনো হলফনামা গ্রহণ করা হবে না। উল্লেখ্য, অপারেশন সিন্দুর চলাকালীন সেনা আধিকারিক কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্য করেছিলেন বিজয় শাহ। অভিযোগ, তিনি ধর্মীয় ইঙ্গিতপূর্ণ ভাষায় কুরেশিকে আক্রমণ করে মন্তব্য করেছিলেন যে হামলাকারীদের ওদেরই সম্প্রদায়ের বোন দিয়ে জবাব দেওয়া হয়েছে। এই মন্তব্য সামনে আসতেই দেশ জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক এবং সমালোচনা। এরপরই বিজয় শাহের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল। তদন্ত শেষ করে চলতি বছরের শুরুতেই রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্টে মন্ত্রীর বিরুদ্ধে মামলা করার জন্য সরকারের অনুমোদন চাওয়া হয়েছিল, কিন্তু এতদিনেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মুখে এই ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে এই মামলায় প্রশাসনিক গড়িমসি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। উল্লেখ্য, এর আগেও সুপ্রিম কোর্ট বিজয় শাহের মন্তব্যকে নোংরা, অমার্জিত এবং লজ্জাজনক বলে কড়া ভাষায় সমালোচনা করেছিল। এবার সেই মামলাতেই মধ্যপ্রদেশ সরকারকে কার্যত চূড়ান্ত সতর্কবার্তা দিল সর্বোচ্চ আদালত। পরবর্তী খবরটি হলো, ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালীতে ভয়াবহ সংকট তৈরি হয়েছে বলে জানালো আন্তর্জাতিক সমুদ্র পরিবহন সংস্থা। সংস্থার মহাসচিব জানিয়েছেন, বর্তমানে প্রায় 1,500 বাণিজ্যিক জাহাজ এবং প্রায় 20,000 নাবিক সেখানে আটকে রয়েছেন। তিনি এই নাবিকদের নির্দোষ বলে উল্লেখ করে তারা বলেন, তারা এক ভয়াবহ ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন। এক আন্তর্জাতিক সামুদ্রিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি জানান, সংঘাতের আগে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হতো।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম এবং গ্যাসের দাম উভয়ই দ্রুত ওঠানামা করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। তিনি আরও সতর্ক করে বলেন, বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০% পণ্য সমুদ্রপথে পরিবাহিত হয়। সেই হিসাবে হরমুজ প্রণালীতে এত বিপুল সংখ্যক জাহাজ আটকে পড়ার মানে শুধু জ্বালানি নয়, পুরো বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলায় গভীর প্রভাব পড়ছে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে শিল্পপণ্য পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রীর সরবরাহে বিলম্ব ও সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম আরও বাড়তে পারে এবং একাধিক দেশে অর্থনৈতিক চাপ বাড়বে। বিশেষ করে জ্বালানি নির্ভর অর্থনীতিগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। পরবর্তী খবরটি হল, দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্রে নিলামবাজার এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য দমনে নিলামবাজার পুলিশের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বাসব চক্রবর্তী। দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র বৃহত্তর নিলামবাজার এলাকায় চুরি ডাকাতি ড্রাগস পাচারকারীদের ধরতে নিলামবাজার থানার ওসি আনন্দ মেদি সাঁড়াশি অভিযানে নেমেছেন। এর মধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয়েছে নিলামবাজার পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন থেকে নিলামবাজার এলাকার বিভিন্ন স্থানে গরু চুরি, বিদ্যালয়ের কম্পিউটার, ল্যাপটপ, ব্যাটারি ও কিছু দুষ্কৃতী মাদক পাচার করে পুরো এলাকাটিকে অগ্নিগর্ভ করে তুলেছে। পুলিশও বসে নেই। নিলামবাজার থানার ওসি আনন্দ মেদি ও তার বাহিনী নিয়ে বিভিন্নভাবে অভিযান চালিয়ে বেশ কিছু দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয়েছেন। নিলামবাজারের বিভিন্ন গ্রাম এলাকা থেকে কয়েকটি চুরি যাওয়া গরু ও বেশ কজন গরু চুরকে আটক করতে সক্ষম হয়েছে নিলামবাজার পুলিশ। সপ্তাহ দিন আগে ঐতিহ্যবাহী নিলামবাজার এসপি বিদ্যানিকেতনের কম্পিউটার, ল্যাপটপ ও প্রায় 10টি ব্যাটারি চুরি হয়েছিল। নিলামবাজার থানার এসআই জন্টু শর্মা, পুলিশ কর্মী মুজিবুর রহমান, এস নাথ অত্যন্ত কৌশলে নিলামবাজার এসপি বিদ্যানিকেতনে চুরিসহ গরু চুরির সঙ্গে জড়িত খলিউদ্দিন, জবরুল ইসলাম ও আলাউদ্দিন ও নাজিমুদ্দিনকে ধরতে সক্ষম হয়েছেন। চুরি যাওয়া একটি ব্যাটারি উদ্ধার হয়েছে বলে জানিয়ে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এদিকে ড্রাগস মাফিয়াদের ধরতে নিলামবাজার পুলিশ নানা ফন্দি এঁটে ইয়াবা ট্যাবলেট সহ বিপ্লব দাসকে আটক করার পর নিলামবাজার থানার ওসি আনন্দ মেদির নেতৃত্বে অভিযান চালিয়ে ফার্মপাশা এলাকার মাসুম আহমেদকে প্রায় ৬,০০০ ইয়াবা ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী খবরটি হল, রাজ্যের রাজনৈতিক পালাবদলের ঠিক পরেই নতুন চাঞ্চল্য। সরকার গঠনের উচ্ছ্বাসের মধ্যেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের আশঙ্কা ঘিরে জল্পনা তুঙ্গে। সদ্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিপুল জয়ের পর বিরোধী শিবিরে একাধিক বিধায়কের দলবদলের সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি 260টি আসনে জয়লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র 80টি আসন। দীর্ঘদিনের শাসক দল এখন বিরোধী আসনে। এই প্রেক্ষাপটে আগামী কয়েক মাসেই তৃণমূলের ভিত আরও নড়বড়ে হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। সূত্রের দাবি, জুন-জুলাইয়ের মধ্যেই তৃণমূলের প্রায় 48 জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু বিধায়কই নয়, অন্তত 5 জন লোকসভা সাংসদও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন বলেও জানা যাচ্ছে। যদিও এই দাবি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও রাজ্যের রাজনৈতিক অন্তরে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফলের পর যে মানসিক ও সাংগঠনিক ধাক্কা তৃণমূল কংগ্রেস পেয়েছে, তার প্রভাব আগামী দিনে আরও স্পষ্ট হতে পারে। দল বদলের এই সম্ভাব্য ঢেউ বাস্তবায়িত হলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে বড় পরিবর্তন আসতে পারে। তবে এই সমস্ত জল্পনার মাঝে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টির তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য সামনে আসেনি। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে কৌতূহল আরও বাড়ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।